রিভাইজ দিয়ে ঘুম দেওয়া লাগবে। হুম, আচ্ছা, ফার্স্টে হইলো কম্বিনেটরিক্স তো পড়ানো শেষ। ও আচ্ছা, আমি তো মনে হয় নোটগুলো সব ইয়াতে দিয়ে দিছি, ক্লাসে দিয়ে দিছি। হ্যাঁ, দাও। হ্যাঁ, সূত্রগুলো ক্লাসে দিয়ে দিছি, তাহলে এইটা বাকি। আর বাকি হচ্ছে জিওমেট্রি না? আচ্ছা, জিওমেট্রি দেখো, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, উম, প্রথমে হচ্ছে সমবাহু ত্রিভুজের এরিয়া √3/4 স্কোয়ার, খেয়াল থাকে জানো? ঠিক আছে। √3/4 স্কোয়ার, এটা খেয়াল রেখো। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া। তারপর থ্রি হচ্ছে পেরিমিটার, এটা পারবা। √3/4 স্কোয়ার, এটা দরকার হলে একবার লিখে নাও। এরপরে হচ্ছে আইসোসেলেস এর জন্য b/4 × √4² - b²। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এই বির ভ্যালু দেওয়া থাকবে, জাস্ট বসাই দিবা যদি এরকম আসে আর কি। এত ডাইরেক্ট প্রশ্ন আসবে না, মানে জাস্ট থিওরিটা মাথায় রেখে। আচ্ছা, দেন এটা তো অবশ্যই খেয়াল আছে যে যদি তোমার তিনটা সাইডের ভ্যালু আলাদা হয়, মানে এই সূত্র দিয়ে তুমি ঘুরাই ফিরে আনতে পারবাই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। √S * S - A * S - B * S - B * S - C। ঠিক আছে, এটা গেল। এরপর হচ্ছে এই ত্রিভুজের এরিয়াকে অনেক ভাবে লেখা যায়। একটা হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ বি গুণ এইচ। আচ্ছা, তারপরে হচ্ছে এইটা তো অলরেডি তোমরা জানোই। আর আমার মনে হয় না নিচের তিনটা লাগবে, তাও যাই না রাখতে পারো। এ ইজিক্যালস টু হচ্ছে এস, ছোট হাতের এস ইন্টু আর, যেখানে এস হচ্ছে গিয়ে সেমি পেরিমিটার, আর আর হচ্ছে গিয়ে ইন রেডিয়াস। এখন ইন রেডিয়াস কি, ওই যে ত্রিভুজের মধ্যে যে বৃত্তটা আঁকে, সেই বৃত্তটার হচ্ছে গিয়ে ব্যাসার্ধ। তো এটা আমার মনে হয় অত জানার দরকার নেই, জাস্ট মাথায় রাখা দরকার। সিলেকশন এইগুলো দিয়ে কোশ্চেন, এগুলো দিয়ে আসতে পারে। এগুলোর অ্যাঙ্গেল চেঞ্জ গুলো, so এগুলো খেয়াল রাখো। প্যারালেলোগ্রামের এরিয়া কোনটা, ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, তারপর রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণ d1 × d2, মানে দুইটা ডায়াগোনাল বা দুইটা কর্ণের গুণফলের হচ্ছে সমান, অর্ধেক। দুইটা কর্ণ বা দুইটা ডায়াগোনাল, এই যে দুইটা কর্ণ আছে না, এখানে এই পাশে একটা আর এই পাশে একটা, এই দুইটার গুণফলের অর্ধেক। এটা তোমার দেওয়া থাকে রম্বসের মানে যখন কাজে লাগে তখন বলা থাকে যে একটা রম্বসের মনে করো হচ্ছে একটা ডায়াগোনালের ভ্যালু 6 আর একটা ডায়াগোনালের ভ্যালু 8, এই যে দুইটা লাইন যে লাল কালারের, এই দুটার ভ্যালু যদি 6 আর 8 দেওয়া থাকে, তুমি এরিয়া হচ্ছে এভাবে বের করে ফেলতে পারবা। 6 × 8 হচ্ছে 6টা 48, 48-এর অর্ধেক হচ্ছে 24, 24। আচ্ছা, এটা হচ্ছে রম্বসের সূত্র। দেন আয়তক্ষেত্র তো পারোই, রেক্টেঙ্গেল। স্কোয়ার পারবা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা খেয়াল রেখো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র লিখি না এখানে, আচ্ছা নিচে আছে। আচ্ছা, দেন অ্যাঙ্গেল চেঞ্জ গুলো খেয়াল রাখো, ওই যে সামান্তরিকের, যে পাশাপাশি সাইড গুলো সমান হয়, এডি আর বিসি সমান হয়। এডি আর বিসি সমান হয়, উল্টা দিকে হচ্ছে সিডি আর হচ্ছে এবি সমান হয়। আর হচ্ছে মাঝখানে এই যে কর্ণ দুইটা, ডায়াগোনাল দুইটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যায়। সো ডিএক্স সমান এক্স বি হয়ে যায়, সবুজ দুইটা দাগ সমান হয়ে যায়। আর বাকি দুইটারে কি দিয়ে দেখাবো, এই যে পিঙ্ক দুইটা দাগ সমান হয়ে যায়, এক্স সমান এক্স স্যার বি হয়ে যায়। অপারেশন ক্ষেত্রে এটা রম্বস না কিন্তু, এটা কিন্তু ইয়া প্যারালেলোগ্রাম, সামান্তরিক। যার কারণে দেখো চারটা সাইডের কালার আলাদা, চারটা সাইডের কালার কিন্তু সেম হয় নাই। ঠিক আছে, সেম হইলে কি হবে এটা পরে দেখাচ্ছি।
তো এটা খেয়াল রাখবে। আচ্ছা, এই কয়টা গেল, এটা হচ্ছে সামান্তরিকের জন্য। দেন হচ্ছে রম্বস। এই যে রম্বসেরটা দেখো, রম্বসে কিন্তু চারটা সাইডই সমান। এইটা, 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 এইটা চারটা সাইডই সমান। ভিতরের দুইটা দুইটা করে সমান। ডিএক্স আর বিএক্স সমান। অন্যদিকে হচ্ছে এ এক্স আর সি এক্স সমান। তাহলে আগের ছবির সাথে পার্থক্য কি, ওই চারটা সাইড তো সমান, এটা একটা মেইন পার্থক্য। আর একটা বড় পার্থক্য হইলো, আগের ছবিতে আমরা জানতাম না মাঝের অ্যাঙ্গেলটা কত। রম্বস কিন্তু শুধুমাত্র দ্বিখণ্ডিতই করে না, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মানে সমকোণ মানে 90 ডিগ্রিতে, আর সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করে, ইকুয়ালি ডিভাইড করে। তো শুধুমাত্র ইকুয়ালি ডিভাইড করে না, সবগুলো চতুর্ভুজই বলো, করো রেক্টেঙ্গেল বলো, মানে আয়তক্ষেত্র বলো, স্কোয়ার বলো, সামান্তরিক বলো, রম্বস বলো, চারটা ছবিতেই কিন্তু এরকম দুইটা কর্ণ অলওয়েজ সমান, মানে এরকম দুই ভাগে ভাগ হয়ে যাবে, এইদিকে দুইটা লাল ওইদিকে দুইটা সবুজ হয়ে যাবে। বাট এরা কিন্তু সবসময় এরকম মাঝে 90 ডিগ্রি ক্রিয়েট করে না। এটা অনলি রম্বস করে আর হচ্ছে স্কোয়ার করে, বর্গ করে আর রম্বস করে। আয়ত মানে দুই সাইড যদি, চারটা সাইড যদি সমান না হয় তাহলে কখনোই 90 ডিগ্রি হবে না। সেটা রম্বস হইলেই চারটা সাইড সমান হয়, আর বর্গ হইলেই চারটা সাইড সমান হয়, তখনই একমাত্র হচ্ছে এটা ঘটে থাকে। ওকে। আর অ্যাঙ্গেলস গুলো খেয়াল রাখো, ওই যে এখানে কিন্তু চারটা ত্রিভুজই একদম হুবহু সেম, যার কারণে দেখো প্রত্যেকটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ওয়াই আর 90 - ওয়াই। তো চারটার মধ্যেই দেখো চার জায়গায় চারটা ওয়াই আছে, চার জায়গায় চারটা 90 - ওয়াই আছে, আর মাঝে হচ্ছে চারটা 90 ডিগ্রি আছে। তো অ্যাঙ্গেল চেস করা কিন্তু রম্বসে মোটামুটি ইজি আর কি। জাস্ট একটা অ্যাঙ্গেল জানলেই তুমি বাকি সব অ্যাঙ্গেল খুঁজে বের করতে পারো। যে এবার হচ্ছে আয়ত। আয়ততে স্পেশালিটি হচ্ছে, আয়তে তো এই দুই সাইড সমান, অন্য দুই সাইডও সমান, বাট তারা আলাদা, নীল আর লাল আলাদা। বাট কর্ণগুলো তো দুই ভাগ হয়েছেই, ভালো কথা। বাট এবার দেখো কর্ণর লেন্থ গুলা কিন্তু সমান, মানে এসি সমান কিন্তু বিডি, যার কারণে এই চারটা ভাগই সমান হয়ে যায়। এই চারটা ভাগ সমান হয় এটা একমাত্র এই আয়ত আর হচ্ছে বর্গতেই ঘটবে। আগের গুলা যেহেতু তেরা বেঁকা, তাই আগের গুলা কিন্তু ঘটবে না। ঠিক আছে। আর অ্যাঙ্গেল গুলো নোটিস করো, চারটা চারটা অ্যাঙ্গেল সমান। উপরের দুইটা ত্রিভুজ একদম হুবহু সেম, ডান পাশের, ডানের আর বামের যে দুইটা ত্রিভুজ এরা কিন্তু একদম হুবহু সেম। দেন হইলো স্কোয়ার, রাইট? অ্যাঙ্গেল গুলো একটু খেয়াল করো। আচ্ছা, এই যে এখানে দেখো, এখানে সাইড গুলোও সমান, ভিতরের ডায়াগোনালের যে আইডিয়াটা বললাম ওইটাও সমান। চারদিকের চারটা সাইডও সমান। এটা 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 চারটা সাইডও সমান হইলো, এজ ওয়েল এজ মাঝে যে কর্ণগুলো চার ভাগ হয়েছে, এই চারটা ভাগও সমান। ঠিক আছে। আর অ্যাঙ্গেল গুলো তো সব 45 ডিগ্রি, এটা 45, এটা 45, এটা 45, এটা 45, আশেপাশে সবগুলো কোন 45। খালি মাঝের গুলো হচ্ছে 90, যেটা আমি রম্বসও বলছিলাম, যে এই একমাত্র রম্বসই হচ্ছে এই দুইটা ডায়াগোনাল একে অপরকে 90 ডিগ্রিতে ইন্টারসেক্ট করে। সো এটা শুধুমাত্র রম্বস আর স্কোয়ারের ক্ষেত্রেই ঘটবে, কারণ স্কোয়ারও কিন্তু একটা রম্বস। রম্বসের ডেফিনেশন কি, চার সাইড সমান হইলেই হয়েছে। তো সেটা স্কোয়ারও হইতে পারে, ওরকম বাঁকা রম্বস হইতে পারে। তো রম্বসের মধ্যে একটা স্পেশাল রম্বস হচ্ছে গিয়ে স্কোয়ার, যার একটা কোণ হচ্ছে গিয়ে 90 ডিগ্রি হয়ে যায়। এটা হচ্ছে আইডিয়া। ওকে। এখন হচ্ছে আমরা যাব ট্রাপিজিয়ামে আর তার এরিয়াতে। এই যে দেখো ট্রাপিজিয়াম। ওকে, এটা হচ্ছে ট্রাপিজিয়াম, যার হচ্ছে
যেহেতু সমান্তরাল তার মানে কোনাকুনি দুইটা কোণ সমান হবে, একান্তর কোণ অনুরূপ কোণ এগুলো ইউজ করে আর কি, অল্টারনেট অ্যাঙ্গেল সিঙ্গুলার অ্যাঙ্গেল। তো এই যে এখানে দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের যে সূত্র, হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা, এটা দেওয়া আছে। যে এ হচ্ছে উপরের সমান্তরাল সাইডটা, বি হচ্ছে নিচের সমান্তরাল সাইডটা, এই দুটার যোগফল। আর এদের মধ্যে হাইট যেটা, উচ্চতা, সেটা হচ্ছে এইচ, সেই এইচ গুণ আর হচ্ছে হাফ, হাফ গুণ এ প্লাস বি ইন্টু এইচ। ঠিক আছে, এখানে প্রমাণও দেওয়া আছে, প্রমাণ আপাতত আর পড়ার দরকার নেই, আপনাদের জাস্ট থিওরিটা মাথার মধ্যে থাকলেই হবে। আচ্ছা, এবার আসো হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আইসোসেলেস ট্রাপিজিয়াম বা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে এই ডান পাশের ছবিটা তো দেখতেই পাচ্ছ, এরকম চারটা কোণ সমান হয়, এখানে দুইটা এক্স, এখানে দুইটা এক্স। আচ্ছা, এটার প্রমাণটা সোজা। মানে ট্রাপিজিয়াম মানে হচ্ছে, এই ট্রাপিজিয়াম মানে তো জানি যে সমান্তরাল হবে। আর আইসোসেলেস মানে দেখো এই যে দুইটা সাইডের নাম দিছি আমি জেড, মানে এই বামের আর ডানে যে যে দুইটা নন প্যারালাল সাইড থাকে, মানে যে দুইটা লাইন হচ্ছে সমান্তরাল না, অসমান্তরাল, কারণ এই দুটো জোড়া লাগিয়ে দিলে মিলে যাবে, অন্য দুইটা দেখো জীবনেও মিলবে না, এরা ইনফিনিটিতে চলতে থাকবে সমান্তরাল। তাহলে অন্য যে দুইটা সাইড এরা যদি সমান হয়ে যায় তখন তাকে বলা হয় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, মানে দুই বাহু সমান, অথবা ইংরেজিতে আইসোসেলেস ট্রাপিজিয়াম। এখন ওটার স্পেশালিটি কি? ওটার স্পেশালিটি হচ্ছে যে আমি এখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার বা একটা লম্ব লাইন আঁকি, এখান থেকে যদি একটা লম্ব লাইন আঁকি, এই দুইটা ত্রিভুজ দেখতে একদম হুবহু সেম সেম হয়ে যাবে। এই ডি থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি, সি থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি, তাহলে এই ডানের ত্রিভুজটা আর বামের ত্রিভুজটা, দুইটা ত্রিভুজ দেখতে একদম হুবহু সেম হয়ে যাবে। কারণ কি? কারণ এদের দুইজনের দেখো এই যে হাইট সমান, নীল কালার দিয়ে করছি, এবং এদের দুইজনের অতিভুজ এই যে লাল কালারের দাগটা সমান। তো তোমরা ক্লাস 7-এর বইয়ে বা আমি যখন কনগ্রুয়েন্স পড়াইছি, সর্বসমতা, তখন মনে হয় এটা পড়ছো যে দুইটা সমকোণী ত্রিভুজের যদি হচ্ছে তোমার অতিভুজ আর যে কোনো একটা বাহু, তো এই যে লাল দাগটা হচ্ছে অতিভুজ আর যে কোনো একটা বাহু হচ্ছে নীল দাগটা, এই দুটো যদি সমান হয় তাহলে এই ত্রিভুজটা সর্বসম, মানে এরা দেখতে একদম হুবহু সেম সেম হবে। তার মানে আমরা বুঝতেছি আসলে ওর অন্য সবুজ দাগ দুইটাও সমান হবে, আর হচ্ছে নীল দাগের অপোজিটে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে নীল অ্যাঙ্গেল, নীল দাগের অপোজিটে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে নীল অ্যাঙ্গেল, এই নীল দুইটা অ্যাঙ্গেল সমান হবে। অর্থাৎ সোজা বাংলায় এই পুরো অ্যাঙ্গেলটা আর এই পুরো অ্যাঙ্গেলটা সমান হবে। যার কারণে দেখো আমি দুই পাশে লিখছিলাম যে এম, এই অ্যাঙ্গেলটা এম হইলে এই অ্যাঙ্গেলটা এম হবে। আচ্ছা, আর সমান্তরাল হওয়ার সুবিধার্থে হচ্ছে গিয়ে তোমার এই নিচের অ্যাঙ্গেলটা এম হইলে উপরের অ্যাঙ্গেলটা 180 মাইনাস এম হয়ে যায়। এটা হচ্ছে তোমরা সমান্তরাল লাইনের সূত্রে পড়ে আসছো, যে এটা যদি তোমার এম হয়, এটা 180 মাইনাস এম হবে, আবার এটা এম হবে। তো এই যে সমান্তরাল হইলে দুইটা সমান্তরালের লাইনের মাঝে যে গ্যাপটা, এই গ্যাপের যে দুইটা অ্যাঙ্গেল থাকে পাশাপাশি, এই দুইটার যোগফল 180 হয়, এটা একটা থিওরিতে পড়ছো। তো এটা হোপফুলি বুঝতে পারতেছো। আবার একই সাথে আমরা বৃত্তের একটা সূত্র করছিলাম, যে বৃত্তের হচ্ছে কোন চতুর্ভুজের, র্যান্ডম কোন একটা চতুর্ভুজের যদি দুইটা অপোজিট অ্যাঙ্গেল, দুইটা পাশাপাশি না, দুইটা বিপরীতে আর কি, দুইটা অ্যাঙ্গেলের যোগফল যদি 180 হয়, অর্থাৎ একটা নাম দিছি আমি এম, আর একটা নাম যদি 180 মাইনাস এম হয়, অর্থাৎ দুইটা যোগফল যদি 180 হয়ে যায়, তাহলে সেটা সাইক্লিক হয়, মানে সেই চতুর্ভুজটা একটা বৃত্তের উপর চলে আসে। তো এই ছবিটা দেখো, এখানে এইটা এম আসছে, এই ডান পাশেরটা, আর অপোজিটের অ্যাঙ্গেলটা 180 মাইনাস এম আসছে, তার মানে এটা একই সাথে সাইক্লিক হবে। যার কারণে দেখো আমি একটা বৃত্তের উপরে চারটা পয়েন্টকে বসাইতে পারছি, এটা সাইক্লিক না হইলে পারতাম না। তো সাইক্লিক হইছে বিধায় এটা পারছি, পারছি কেন? কারণ অপোজিট দুইটা অ্যাঙ্গেল দেখো, এদের যোগফল 180 আসে। অপোজিট বলতে এখানে বি আর ডি, অ্যাঙ্গেল বি এর ক্ষেত্রে অ্যাঙ্গেল ডি আসবে অপোজিট, আর অ্যাঙ্গেল এর ক্ষেত্রে অ্যাঙ্গেল সি আসবে অপোজিট। অ্যাঙ্গেল এর পাশে কিন্তু অ্যাঙ্গেল ডি আর অ্যাঙ্গেল বি আছে, এটা কিন্তু না, অপোজিট, মানে একদম অন্য পাশেরটা। তার মানে সি এর জন্য সি, বি এর জন্য ডি, এরকম আর কি আইডিয়াটা। আচ্ছা, হোপফুলি বুঝতে পারছো কি কি বলছি, যা শুনছো জাস্ট মাথার মধ্যে রেখে দাও। এই যে এখানে কনগ্রুয়েন্সের নোট গুলো আছে, যে মানে তুমি দুইটা ত্রিভুজকে দেখা কেমনে বুঝবা যে এরা সেম সেম, সাইড সাইড সাইড, যদি দুইটা ত্রিভুজের সাইড গুলা মিলে যায়, যে এসি সমান ইডি, এবি সমান ইডি, এসি সমান হচ্ছে এফডি, এবি সমান হচ্ছে ইডি,
আর বিসি সমান হচ্ছে ইএফ, লালটা লালের সাথে, সবুজটা সবুজের সাথে, নীলটা নীলের সাথে। তিনটা সাইড যদি মিলে যায় তাহলে তুমি বলতে পারো এরা একদম হুবহু সেম সেম বা কনগ্রুয়েন্ট। এন্ড তখন তুমি বাকি ইনফরমেশন গুলো বলতে পারো যে এদের নীল সাইড দুইটার অপোজিটের যে নীল দুইটা অ্যাঙ্গেল এরা সেম সেম হবে, লাল সাইড দুইটার অপোজিটে যে লাল অ্যাঙ্গেল আছে এরা সেম সেম হবে, সবুজ দুইটা সাইডের অপোজিটে যে সবুজ অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেল দুইটা সেম সেম হবে। ইন দ্য সেম ওয়ে আরো কয়েকটা থিওরি আছে, শুধু সাইড না, তিনটা সাইড যেরকম বললাম, এবার আমরা দেখবো সাইড অ্যাঙ্গেল সাইড, মানে হচ্ছে একটা সাইড, তার পাশে হচ্ছে একটা অ্যাঙ্গেল এবং তার পাশে হচ্ছে একটা সাইড। মনে করো দুইটা ত্রিভুজের জন্য এই ছবিটা না দেখে এই এই ছবিটাই দেখো, যে মোটা করে দেখাইছি দুইটা সাইড সাইড হচ্ছে সবুজ আর লাল, আর তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে নীল। তুমি দেখাইলা যে এই দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা সবুজ সাইড হচ্ছে সেম, দুইটা লাল সাইড হচ্ছে সেম, আর মানে ভ্যালু সেম আর কি, একটা 5 হইলে অন্যটাও 5 হয়। আর মাঝে যে নীল অ্যাঙ্গেলটা আছে এই এইটার জন্য নীল অ্যাঙ্গেলটাও সেম, তাহলে তুমি এই দুইটা ত্রিভুজকে কনগ্রুয়েন্ট বলতে পারো, মানে একদম হুবহু সেম, বাংলায় বলে সর্বসম। তখন এই যে বাকি যে এবি সাইড নীল কালার করা, ইডি সাইড নীল কালার করা, এটা তুমি কোনো প্রুফ না থাকলেও তুমি এই সর্বসম থেকে বলতে পারবা যে এই দুইটা নীল সাইডও আসলে সমান হবে, এবং এই জায়গার এই লাল অ্যাঙ্গেলটা এই জায়গার লাল অ্যাঙ্গেলের সমান হবে, এই জায়গার সবুজ অ্যাঙ্গেলটা এই সবুজ অ্যাঙ্গেলের সমান হবে। আর এই যে একটু আগে দেখো ট্রাপিজিয়াম পড়তে গিয়ে হচ্ছে এই যে এইটা পড়াইছিলাম, যে হাইপোটেনিউজ সাইড, অর্থাৎ তোমার একটা অতিভুজ আর একটা হচ্ছে সাইড। অতিভুজ হচ্ছে গিয়ে যে তোমার এবি 90 ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেল সি, তাহলে অতিভুজ হচ্ছে এবি। আর ইডি, এবি আর ইডি যদি দেওয়া থাকে সমান, আর এই যে লাল লাল কালারের যে কোনো একটা সাইড তোমাকে দেওয়া আছে যেটা হচ্ছে সমান, তাহলে এইটুকু ইনফরমেশন থেকে তুমি শেষ করে দিতে পারো যে আসলে এই দুইটা সমকোণী ত্রিভুজই আসলে হুবহু সেম, তার মানে ওই যে অন্য যে সবুজ সাইডটা আছে তারাও সমান সমানই হবে আর কি। আচ্ছা, এই তো মোটামুটি এই হলো বেসিক আইডিয়া। আর অ্যালজেব্রা তো হচ্ছে তোমাদের ইয়াতে দেওয়া আছে, অ্যালজেব্রাও আসতেছি দাঁড়াও। এই ছবিটা একটু দেখে রাখো, মিড পয়েন্টের, মানে এখানে এই থিওরিটা আগে পড়ছো কিনা কখনো। থিওরিটার নাম হচ্ছে ওই কোন একটা ত্রিভুজের সবগুলা মিড পয়েন্ট বা মধ্যবিন্দু আমি এখানে নিছি ডিইএফ। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছো? হ্যাঁ এখন আসছে। ইয়েস স্যার। কোন একটা ত্রিভুজের হচ্ছে আমি প্রত্যেকটা সাইডের মিড পয়েন্ট গুলোকে নিছি নিলে একটা থিওরি, এটা এটা আমি মনে হয় পড়াইছি কিনা, আচ্ছা মানে মনে রাখো আর কি, না মনে থাকলেও মনে রাখো। এই যে ইএফ যে লাইনটা না, দুইটা মধ্যবিন্দু যোগ করছি, এই দুইটা মধ্যবিন্দু যোগ করলে যে লাইনটা হয় এই যে ইএফ, সেই ইএফ নাকি নিচের বড় লাইনটার বিসি এর হাফ হয়, বা ইএফ এর ডাবল হচ্ছে গিয়ে বিসি হয়, দুই ভাবেই লিখে রাখছি যেভাবে তুমি বুঝতে পারো। তাহলে ডি যেহেতু মধ্যবিন্দু, তাহলে এই বিডি ইএফ সিডি এরা এই যে তিনটা লাল দাগ দেখো, এই তিনটা লাল দাগ সমান হয়ে গেছে। তো এই সেম থিওরি তুমি চাইলে অন্য তিন দিক থেকেও ইমপ্লিমেন্ট করতে পারো, তাই আমি দেখাইছি এই যে একটা নীল দাগ, একটা নীল দাগ, একটা নীল দাগ, এই তিনটা নীল দাগ হচ্ছে সমান। আবার এ এফ, এফ বি, ইডি এই তিনটা সবুজ দাগ হচ্ছে সমান। আর লাল দাগ গুলোর অপোজিটে লাল অ্যাঙ্গেল, লাল দাগ গুলোর অপোজিটে লাল অ্যাঙ্গেল, লাল দাগ গুলোর অপোজিটে লাল অ্যাঙ্গেল, লাল দাগের অপোজিটে লাল অ্যাঙ্গেল, সবগুলো লাল অ্যাঙ্গেল সমান। মানে এইটুকু করার পর এখানে আসলে তুমি মূলত এই চারটা হচ্ছে একদম হুবহু সেম, এই যে কনগ্রুয়েন্ট লেখা আছে, চারটা কনগ্রুয়েন্ট ত্রিভুজ খুঁজে পাবে। এই দেখো এই ডানে ভ্যালু দিয়েও দেখাইছে, এগুলো হচ্ছে অ্যাঙ্গেল, এই যে 30, 40, 110, যেই জায়গায় লাল কালারের অ্যাঙ্গেল সেই জায়গায় দেখো সবগুলো অ্যাঙ্গেল সেম, 110, 110, 110, 110। যে জায়গায় নীল কালার সেই জায়গায় দেখো হচ্ছে গিয়ে তোমার 30, 30, 30 এইভাবে ডিজাইন করছে। ঠিক আছে, তো এইটাও একটা ইম্পর্টেন্ট থিওরি যে দুইটা মধ্যবিন্দু যোগ করলে সেটা 3 নাম্বার সাইডের হচ্ছে প্যারালেল হয়, এই যে ইএফ ইজ প্যারালেল টু বিসি, এবং একই সাথে হচ্ছে লেন্থ হচ্ছে নিচের বড়টার অর্ধেক হয়ে যায়। আচ্ছা, এটা একটু মাথায় রাখতো। আর কি দেখাবো, এটা কি মনে আছে? ওকে। এটার দরকার নাই, ওটার মধ্যেই সব চলে গেছে। তারপর আর দরকার নেই, অনেক করেছি, এবার আমরা ইয়াতে ফিরি, কি বলে?
পুরাতন প্রশ্ন সলভ করি এখন। আচ্ছা, কে কোনটা কোনটা সলভ করছো বলো, কোনটা কোনটা হেল্প লাগবে, যেগুলো হেল্প লাগবে জাস্ট ওই কটা দেখাবো। আচ্ছা, এই কোশ্চেন তো ঘুরে ফিরে অনেকবার আসছে, আইডিয়া তো ধরতে পারছো এখন। এই যে ফ্যাক্টোরিয়াল, স্যার এটা পারি নাই। এটা পারো নাই? না। ও আচ্ছা, এটা এবার কাহিনী আছে, এটা বলছে যে জিরোর আগে কোন নাম্বারটা আছে। ও, এটা আবার আরেকটা কাহিনী আছে, এটাও দেখাই দিচ্ছি কারো। এটা ভাইয়া লাস্ট, আমি এটা পাঠাবো। এটা পারছো? হ্যাঁ, আই গেস। আচ্ছা, আমি একটু ফ্যাক্টোরিয়ালের আইডিয়া গুলো ফার্স্টে বলে নেই যে এটা কত টাইপের কোশ্চেন আসে। মনে করো একটা 50 না, বললো 2025 ফ্যাক্টোরিয়াল। যদি বলে যে এই নাম্বারটা হচ্ছে গিয়ে আম, কোন একটা প্রাইম নাম্বার, মনে করো 7 টু দি পাওয়ার এক্স দিয়ে ডিভিজিবল, এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত, এটা তোমরা পারবা, ভালো কথা। কিন্তু যদি বলে যে 2025-এর লাস্টে, এই 2025 ফ্যাক্টোরিয়ালের লাস্টে কতগুলো জিরো আছে, এইটা খোঁজার মানে হচ্ছে ও তোমাকে কোশ্চেন করতেছে যে 10 টু দি পাওয়ার এক্স এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত। মানে 2025-এর মধ্যে ঠিক যতগুলো জিরো আছে, মনে করো একটা নাম্বার 1 2 3 0 0 0, এই নাম্বারটাকে তুমি 1 2 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3, এই যে 10 টু দি পাওয়ার 3 ম্যাক্সিমাম লিখতে পারো। এই নাম্বারটাকে জীবনে তুমি 10 টু দি পাওয়ার 4 লিখতে পারো না, কারণ যদি 10 টু দি পাওয়ার 4 লিখতে পারতা, তাহলে কিন্তু ওই সংখ্যা শেষে লাস্টে অবশ্যই চারটা জিরো থাকতো, যেটা নাই। তার মানে তুমি 10 টু দি পাওয়ার 4 লিখতে পারতেছো না, তাই তো? তার মানে তোমাকে 10 এর ম্যাক্সিমাম পাওয়ারটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, ভালো কথা, তুমি 10 এর পাওয়ার কেমনে খুঁজবা? 10 তো প্রাইম না, তুমি জানো যে লেজেন্ডারি থিওরেম প্রাইমের জন্য কাজ করে। আচ্ছা, তাহলে তোমার উপায় হচ্ছে 10 এর মধ্যে লুকানো আছে একটা 2, একটা 5। তুমি যেটা করতে পারো, 2025 ফ্যাক্টরিয়ালের মধ্যে 2 কয়টা লুকানো আছে সেটা খুঁজতে পারো, আর 5 কয়টা আছে সেটা খুঁজতে পারো। এখন ঝামেলা যেটা যে ভাইয়া দুইটার তো দুইটা অ্যান্সার আসবে, আমি অ্যান্সার বুঝবো কেমনে? তো অনেকেই জানো যে অ্যান্সার হচ্ছে 5 এরটা, অন্য তো এটা জানো রাইট, যে 5 এর জন্য যে অ্যান্সারটা আসবে সেটাই হবে তার লাস্টের জিরোর সংখ্যা। এখন এটা কেন হয় যে আমরা 5 এরটাকে কেন চুজ করি? চুজ করার কারণ হচ্ছে, আমি তোমাকে খুব সিম্পল একটা অ্যান্সার বুঝাই। মনে করো একটা সংখ্যা যার মধ্যে 2 আছে হচ্ছে 5টা, আর 5 আছে মনে করো হচ্ছে 3টা। তাহলে এটা দেখা মনে আমরা কি বুঝবো যে এই সংখ্যাটার মধ্যে তোমার হচ্ছে আম লাস্টে জিরো আছে কয়টা, এটা আমরা বুঝবো এইভাবে যে যেই সংখ্যাটা কম আছে, মনে করো 5 আছে মাত্র 3টা, তার মানে আমি যদি 2 আছে হচ্ছে 5টা, আর 5 আছে হচ্ছে আমার 3টা, তার মানে আমি 2 আর 5 একসাথে পেয়ার করে একটা 10 বানাচ্ছি, সেইটা আমি বানাইতে পারবো যেই সংখ্যাটা সবচেয়ে কম আছে সেই সংখ্যাকে। এই যে দেখো, আমি 10 বানাইতে পারতেছি 3টা, আর আমার কাছে 2 আছে মাত্র 2টা, এর সাথে 5 দিয়ে পেয়ার বানানোর মতো কিছু নাই। তার মানে এই সংখ্যাটা আসলে হচ্ছে 4 গুণ 10 টু দি পাওয়ার 3, তার মানে ওর শেষে জিরো আছে হচ্ছে 3টা, 4000। এটা চেক করে দেখো। ইন দ্য সেম ওয়ে তোমার কাছে মনে হতে পারে ভাইয়া আপনি তো 5 মনে হয় জোর করে কম দিছেন, 2 মনে হয় বেশি করে ইচ্ছা করে বেশি দিছেন। তাহলে এবার উল্টা করি, মনে করো আমি 5 কে বেশি দিলাম, 2 কে আমি কম দিলাম, 2 কিউব ইন্টু 5 টু দি পাওয়ার 7, এটা 2 কিউব না, মনে করো 2 টু দি পাওয়ার 4। এটাও সেম ঘটনা, তুমি 2 নিচ্ছ 2টা, সরি 4টা, আর 5 নিচ্ছ 7টা। তাহলে এই যে পেয়ার তৈরি হচ্ছে মাত্র 4টা, আর বাকি যে এই যে 3টা 5, এই 3টা 5 কিন্তু আলাদা পড়ে রইতেছে। তার মানে 5 কিউব ইন্টু 10 টু দি পাওয়ার 4, এটার মানে হচ্ছে 5 কিউব মানে 125, আর 10 কিউব মানে লাস্টে চারটা জিরো। এই হচ্ছে অ্যান্সার। তার মানে আমার দরকার এই দুইটার মধ্যে সবচেয়ে কম কোনটা সেটা খুঁজে বের করা। তো কোন একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল দিলে এটা খুব ইজিলি বোঝা যায়, যে লাইক তুমি এই 2025-কে 2 দিয়ে ভাগ করতে দিলেই দেখবা যে 2 এর সংখ্যা অনেক বেড়ে যাবে। সোজাভাবে বোঝা যাচ্ছে 1 থেকে 2025-এর মধ্যে প্রচুর পরিমাণে 2 এর পাওয়ার আসবে, কিন্তু 5-এর পাওয়ার কম্পারেটিভলি অনেক কম আসবে। এটা তুমি একবার ম্যাথটা করে দেখো, 2 দিয়ে একবার করো, 5 দিয়ে আরেকবার করো, পরীক্ষার সময় করো না, পরীক্ষার সময় যাতে তোমার টাইমটা নষ্ট হয়। এটা শুধু ফ্যাক্টোরিয়ালের জন্য, অন্য কোনো কিছুর জন্য না কিন্তু। অন্য কোনো র্যান্ডম নাম্বার দিয়ে যদি বলে যে লাস্টে কয়টা জিরো আছে, মনে করো আমি একটা আজীব নাম্বার দিলাম, 5 টু দি পাওয়ার 15 ইন্টু 2 টু দি পাওয়ার 10, এই যে এটাই মনে করে দিলাম, দিয়ে বললাম যে এটা লাস্টে কতগুলো জিরো আছে, আর তুমি 2 টু দি পাওয়ার এক্স দিয়ে না করে 5 টু দি পাওয়ার এক্স দিয়ে সলভ করে শেষ করে দিলা, তাহলে কিন্তু হইলো না, আর এটা তো লেজেন্ডের কাজই করবে না। তো এখানে এখানে করতে হবে কি, এখানে কিন্তু তোমার গেস করতে হবে যে এই দুটো সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট কোনটা। 10, তার মানে লাস্টে 10 আছে, আর বাকি 5, 5 টু দি পাওয়ার 5 এটা পড়ে থাকবে। এই যে এই দুইটা মিলাই তৈরি করবে 10 টু দি পাওয়ার 10, তার মানে লাস্টে 10টা জিরো আছে। আচ্ছা,
তো এইটা একটা আইডিয়া, এটা একটু খেয়াল রাখো। আরেকটা আইডিয়া হচ্ছে গতকালকে দিছিলাম যে 2025 ফ্যাক্টোরিয়াল, এই সংখ্যাটা হচ্ছে 12 টু দি পাওয়ার দিয়ে ডিভিজিবল। তো এই যে এর ম্যাক্সিমাম ভ্যালু কত, এখন সেম আবার একই ঘটনা। 12 তো আমার হচ্ছে প্রাইম নাম্বার না, তাহলে কি করা যায়? 12 কে প্রাইম ফ্যাক্টরাইজ করতে হবে। প্রাইম ফ্যাক্টরাইজ করলে তুমি পাবা 2 স্কোয়ার আর হচ্ছে 3। তাহলে এবার তোমাকে যে কাজটা করতে হবে, এই 2025-এর মধ্যে 2 কয়টা লুকানো আছে সেটা খুঁজে বের করতে হবে, 3 কয়টা আছে সেটা খুঁজে বের করতে হবে। মানে সোজা বাংলায় 2 টু দি পাওয়ার x 25 ফ্যাক্টোরিয়াল এটার জন্য অ্যান্সার বের করতে হবে, 3 টু দি পাওয়ার x এটার জন্য অ্যান্সার খুঁজে বের করতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, এখানে তো না হয় 3 দাও, আমি তো 3 টু দি পাওয়ার x দিয়ে এটার সলিউশন বের করে ফেলাম, কিন্তু এখানে তো দেওয়া 2 স্কোয়ার, এটার আমি সলভ করবো কেন? মানে সোজা বাংলায় তোমার 2 স্কোয়ার মানে কি 4 টু দি পাওয়ার x দরকার। হ্যাঁ, so মনে করো 2 টু দি পাওয়ার x এর জায়গায় 4 টু দি পাওয়ার x দেওয়া আছে, এটার জন্য সলিউশন কি করবো? আমি একটা ছোট সংখ্যা দিয়ে অ্যান্সার দেখাই, এটা একবার পরীক্ষায় আসছিল যে 4 টু দি পাওয়ার x হচ্ছে গিয়ে তোমার 40 ফ্যাক্টোরিয়াল দিয়ে, মনে করে নাও 40 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভিজিবল। তো প্রশ্ন করছিল এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত হইতে পারে, তো এটা কিভাবে সলভ করতে হবে, এটা আমার বাড়ি আসছিল 19 সালে, আমি দিছিলাম। তো এটার অ্যান্সার বের করতে গেলে ফার্স্টে আমরা বুঝতেছি 4 প্রাইম না, তার মানে 4-এর মধ্যে আছে কি 2, তাহলে কাজ করতে হবে 2 দিয়ে। তাহলে 40 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কতগুলো 2 আছে ফার্স্টে আমরা এটা খুঁজে বের করবো। এটা তোমরা পারো, 40/2 এর ফ্লোর হচ্ছে 20, 40/4 এর ফ্লোর হচ্ছে 10, 40/8 এর ফ্লোর হচ্ছে 5, 40/16 ফ্লোর হচ্ছে 2, 40/32 ফ্লোর হচ্ছে 1। এই ভ্যালু গুলোর যোগফল 30, 35, 37, 38, 38টা 2 লুকানো আছে 40 ফ্যাক্টোরিয়ালের মধ্যে। এই 40 ফ্যাক্টোরিয়ালকে ডিজাইন করলে ও তোমাকে বলবে 2 টু দি পাওয়ার 38 কিন্তু ব্লা 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 কিছু আছে, 3 4 5 6 সবকিছু ছড়ানো আছে, কিন্তু 2 এর পাওয়ার ম্যাক্সিমাম হচ্ছে 38 আছে। 2 একটা প্রাইম নাম্বার, মানে তার মানে এর মধ্যে কিন্তু 4 টোর আর কিছু নাই, 2 এর যা কিছু আছে সব এই 2 টু দি পাওয়ার 38 এর মধ্যেই আছে। তাহলে তোমরা কি বুঝতেছো 2 টু দি পাওয়ার 38 লেখা মানে যেই কথা, 4 টু দি পাওয়ার 17 লেখা সেই কথা। কারণ এই 4 কে কিন্তু 2 স্কোয়ার আকারে লেখা যায়। 17 দুগুণে, সরি 17 না, 19, রাইট? 19 দুগুণে 38। এইটা হচ্ছে আইডিয়া যে 40 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 4 কয়টা লুকানো আছে, এই যে 4 লুকানো আছে 19টা। সংখ্যাটা যদি 39 হইতো তাহলে কি করতো, তখন আমি একটা 2 কে কিন্তু দিয়ে 4 এক্সট্রা এক্সট্রা একটা 2 থাকতো, সেই 2টা দিয়ে কিন্তু আমি 4 বানাইতে পারতাম না, তাহলে ওই 2টা আলাদাই পড়ে থাকতো, অ্যান্সার আমার 19ই আসতো। আমি জানি এই পার্টগুলো একটু কঠিন লাগতেছে, হোপফুলি মানে এই মোমেন্টে পড়ানোর মতো না, একটু আগে পড়াইলে ভালো হইতো। আচ্ছা, এখন পড়াও তো প্রচুর, কিছু করার নেই আর কি। আচ্ছা, আমি যেটা গেস করতেছি লাস্ট ডিজিট যেহেতু, তার মানে ওই 5 বা 2 ওই গেলে দিয়ে ঘুরাই ফিরে আসবে। আচ্ছা, এই এতক্ষণ যা যা বক বক করছি এগুলা কি বুঝছো? 4 এরটা কি বুঝতে পারছো? লাস্টের পার্টটা আর এবার বলবেন। লাস্টেরটা, আচ্ছা, 2 টু দি পাওয়ার 38 এইটুকু কি বুঝছো? হ্যাঁ। যে এই সংখ্যাটার মধ্যে 2 লুকানো আছে এতগুলো। আচ্ছা, আর একটু ছোট করে বলি, মনে করো 8 ফ্যাক্টোরিয়াল, একদম ছোট নাম্বার, ওর মধ্যে আছে কি 1 2 3 4 5 6 7 8। আমি যদি বলি ওর মধ্যে 2 কয়টা আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। আবার যখন চেক করতে যাব তখন আমাকে বলবে 4-এর মধ্যে আরেকটা 2 আছে, 8-এর মধ্যে আরেকটা 2 আছে। আবার যখন চেক করতে যাব তখন বলবে না, 8-এর মধ্যে আরো একটা 2 আছে। আচ্ছা, কেমনে করবো? ওই যে 8/2, 8/4, 8/8 প্রত্যেকটার ফ্লোর নিয়ে। 8/2 হচ্ছে 4, এই যে নীল কালারের অ্যান্সার আসছে হচ্ছে 4টা, এই জন্য 8/2 4। 4-এর জন্য গ্রিন কালারের অ্যান্সার আসছে 2টা, আর রেড কালারের অ্যান্সার আসছে হচ্ছে একটা। এগুলো যোগ করলে কত হয়? 7টা। আমার অ্যান্সার আসলো 2 টু দি পাওয়ার 7। যে আমি এই 8 ফ্যাক্টোরিয়ালকে ফ্যাক্টরাইজ করলে 2 টু দি পাওয়ার 7 বাদে আর 2 এর কোনো পাওয়ার কিছু আসবে না, রাইট? বাকিগুলো আসবে কত? এই যে 3 আসবে, 5 আসবে, 6-এর মধ্যে একটা 3 আছে তাই 3 স্কোয়ার হয়ে যাবে, 7 আসবে একটা। এই যে এটা হলো প্রাইম ফ্যাক্টরাইজেশন, দেখো 2 টু দি পাওয়ার 7, 2 বাদে অন্য জায়গায় আর কোনো 2 নাই। আচ্ছা, এখন আমাকে যদি বলা হয় 2 টু দি পাওয়ার x, এটা 8 ফ্যাক্টরিয়ালকে ডিভাইড করে x এর ম্যাক্সিমাম ভ্যালু কত, আমি বলবো হচ্ছে 7। কিন্তু আমাকে যদি বলে যে 4 টু দি পাওয়ার x, এটা 8 ফ্যাক্টরিয়ালকে ডিভাইড করে, তখন আমার আসলে কাজ কি? 4 কে যদি বিল্ড করতে হয় 2 টু দি পাওয়ার 7 থেকে বিল্ড করতে হবে না? আমার কাছে 2 আছে 7টা, আমাকে বানাইতে হবে 4।
আমার 4 কে এই 2 এর কাছ থেকে হেল্প নিয়ে বানাইতে হবে না, দুইটা দুইটা করে 2 নিয়ে? তো যেটাকে আমি ইয়েস 2 টু স্যার। দি পাওয়ার করতেছি, সেটাকেই কি আমি বলতে পারি না 2 টু দি পাওয়ার 6 ইনটু হচ্ছে একটা 2, এই একটা 2 দিয়ে আমি 4 বানাইতে পারবো না। কিন্তু বাকি যে 6টা 2 আছে তাদেরকে কিন্তু আমি 4 কিউব লিখতে পারি। এই যে 4 গুণ 4 গুণ 4। আইডিয়াটা বুঝছো? তাহলে আমি ওই 7টা থেকে 3টা কনভার্ট করে ফেললাম। এখন আমি বলতে পারি ম্যাক্সিমাম ভ্যালুটা হবে 3। 8 ফ্যাক্টরিয়ালকে ম্যাক্সিমাম আমি 4 টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করতে পারবো। 4 টু দি পাওয়ার 4 খুঁজে পাবো না, কারণ 4 টু দি পাওয়ার 4 হইলে এই 2 এর সাথে আরো একটা 2 লাগতো, সেটা তো নাই আমার। ক্লিয়ার এখন? ইয়েস স্যার। ওকে, এটা গেল। এখন কথা হচ্ছে যে একটু আগে যেটা বললাম যে ভাই এখন মনে করেন আমি 4 এর পাওয়ারও বের করলাম, 3 এর পাওয়ারও বের করলাম, এরপরে আমি কি করব? 12 জন্য আমি কি করব? 12 জন্য এটা ওই সেম আইডিয়া। দেখো, আমরা 10কে বিল্ড করার জন্য 2 এর কত আছে 5 এর কত আছে সেই দুইটার মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটাকে চুজ করছি না? এই 4 এর জন্য অ্যান্সার কত আর 3 এর জন্য অ্যান্সার কত, ওর মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা তুমি 12 জন্য অ্যান্সার চুজ করবা। তাহলে এখন আমার সামনে এটা একটু সবাই করে দাও তো, যে এই 2025 ফ্যাক্টোরিয়াল এটা যদি 12 টু দি পাওয়ার এক্স দিয়ে ডিভাইড করে তাহলে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত, এটা কেমনে বের করবা? আস্তে ধীরে করো, আমি হেল্প করতেছি। প্রথমে হচ্ছে আমরা বুঝলাম যে ম্যাথটা আমাদের 2 স্টেপে করতে হবে। একটা হচ্ছে এইটার অ্যান্সার কত, আর একটা হচ্ছে এইটার অ্যান্সার কত। কারণ আমরা 12কে ফ্যাক্টরাইজ করে দেখছি, আসে হচ্ছে 2 স্কোয়ার আর 3। তো এই যে যতগুলো ফ্যাক্টরাইজেশনের পার্ট আসবে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে করতে হবে। তো আমার এখানে আসছে হচ্ছে একটা 4 আর একটা আসছে 3। প্রত্যেকটা প্রাইম থেকে যা যা আসবে সেটুকু আলাদা করে করতে হবে। তাহলে 2 থেকে আসছে 4 আর 3 থেকে আসছে 3 নিজেই। তাহলে এই দুইটা ম্যাথ সলভ করতে হবে। এই দুইটা ম্যাথ সলভ করে এই দুইটার সবচেয়ে ছোট যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমার এখানকার অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, তো 3 এরটা তো তোমরা সলভ করেই ফেলতে পারবা, করে ফেলো। এই তো, এটা তো আর কাজই করবে না। বাবু ওষুধ রাখলাম। বাকিগুলো করে ফেলো তো ম্যানুয়ালি। 75।
ওকে, স্ক্রিন আসতেছে? হ্যাঁ, কি বলছিলা বুঝি নাই তখন, এখন বলো। তোমার কথা আবার কেটে কেটে আসতেছে। আরেকবার বলো তো, বা মাইকে প্রবলেম করতেছে আর কি। ওকে, না হলে আমি বলি, এরপর আবার বললাম, সমস্যা নেই। ফুল সার্কেল হচ্ছে পাই আর স্কোয়ার। আমাদের জাস্ট এই কাটা কাটা অংশটাকে বাদ দিতে হবে। এই যে পিচ্ছি অংশটুকু, এটুকু বাদ দেওয়ার জন্য আমরা করলাম কি, 4 ভাগ করলাম, করলে পাই আর স্কোয়ারের 4 ভাগের 1 ভাগ চলে আসলো আমার এই পুরাটার মধ্যে। এই যে এই অংশটা, তো এই পুরোটা থেকে আমি যদি ত্রিভুজটার এরিয়া বিয়োগ দিয়ে দিই, তাহলে আমি কিন্তু এই কাটা কাটা অংশটাকে খুঁজে পাই। তাহলে কাটা কাটাটার এরিয়া হচ্ছে এই 4 ভাগের 1 ভাগ থেকে ত্রিভুজটার এরিয়া বাদ দিতে হবে। এখন ত্রিভুজটার এরিয়া কি, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তার মানে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ আর গুণ আর, তার মানে আর স্কোয়ার বাই হাফ। বিয়োগ করে দিলে আমি এই কাটা কাটা অংশটার এরিয়াকে খুঁজে পাইলাম। এখন পুরো পাই আর স্কোয়ার থেকে বিয়োগ করে দিলে আমি যে অ্যান্সারটা পাবো, সেটা হচ্ছে গিয়ে এই কালো অংশটা। এখন এই পুরাটাকে যদি আমি 4 দিয়ে গুণ করে দিই, তাহলেই কিন্তু আমার সেই কোশ্চেনের দেওয়া লাইনটার অ্যান্সার আমি পেয়ে যাই। ওকে, সরি, দাঁড়াও। তো আমরা হচ্ছে এটাকে এখন 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়, 4 পাই আর স্কোয়ার মাইনাস শুধু পাই আর স্কোয়ার, আর মাইনাস মাইনাসে প্লাস 2 আর স্কোয়ার। তাহলে ফাইনালি আসে হচ্ছে 3 পাই আর স্কোয়ার প্লাস হচ্ছে 2 আর স্কোয়ার। তো এইটার ভ্যালু নাকি হচ্ছে 18 + 27 পাই। তো এইটুকু দেখে আমরা বুঝতেছি আসলে আর এর ভ্যালু 3 হবে। কেমনে হবে দেখাচ্ছি। মানে পাইয়ের পোর্শনটা যেহেতু আলাদা করেই দিছে। তো এই যে পাইয়ের সাথে আছে হচ্ছে 3 আর স্কোয়ার, পাইয়ের সাথে আসে হচ্ছে 27, তার মানে 3 আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে 27। এটাকে সলভ করো। আর এখানে আছে 2 আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে 18। 2 আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে 18। তো এটা দেখলে আমরা বুঝতেছি আর স্কোয়ারের ভ্যালু আসলে হচ্ছে 9। তার মানে আর এর ভ্যালু হচ্ছে 3। আমাদের আর এর ভ্যালু ডিসকভার করা শেষ। এখন কোশ্চেনে বলছে কি, কোশ্চেনে বলছে হচ্ছে তাহলে সাদা অংশের ক্ষেত্রফল কত। তাইলে এই সাদা অংশ কিভাবে বের করা যেতে পারে, কারো কোনো আইডিয়া আছে? পুরো বর্গ থেকে কোন অংশটুকু 4 গুণ করে বিয়োগ করলে হবে, শুধু ত্রিভুজটা। পুরো বর্গ থেকে কালো কালারের ত্রিভুজ অংশটাকে 4 দিয়ে গুণ করে 4 বার বিয়োগ করে দিলেই হয়ে যাবে। 4 দিয়ে গুণ করে বিয়োগ করলেই হবে আর কি। তো বর্গের একটা সাইডের লেন্থ কত, 6 আর। 6 আর, তাহলে আর এর ভ্যালু 3 দেওয়া, 6 আর এর ভ্যালু হবে 18। তাহলে এরিয়া হবে হচ্ছে 18 স্কোয়ার। বিয়োগ করতে হবে কি, একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, সেটাকে 4 দিয়ে গুণ করে বিয়োগ করতে হবে। তাহলে ত্রিভুজটার লেন্থ কত, আর এর বেলা আমরা বের করলাম 3 3। তার মানে ত্রিভুজটা এরিয়া হচ্ছে হাফ গুণ 3 গুণ 3। বুঝতে পারছো, 3 3 আর 9, 9কে 2 দিয়ে ভাগ করতে হবে, সেটাকে আবার 4 দিয়ে গুণ করতে হবে, তার মানে 9 2 18। তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 18 স্কোয়ার মাইনাস 18। এরকম একটা অ্যান্সার আসবে, 324 মাইনাস 18।
306 অ্যান্সার। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। নবনীতা বুঝছো? কোনো পার্টে কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, থাকলে বললো, অসুবিধা নেই। তারপরে হচ্ছে আমরা এটা করলাম, এবার করবো উপরেরটা। উপরেরটায় মজার পার্ট কি ধরার ট্রাই করেন, উপরের প্রবলেমটায়। স্যার, বলো। এর আগের স্লাইডটা আরেকবার দেখাবেন? হ্যাঁ, sure। এই টাইপের প্রবলেম অনেক আসে যে তোমার কোশ্চেনের মধ্যে এরকম সামথিং প্লাস সামথিং পাই দেওয়া থাকে। তো এসবে করতে হয় কি, তুমি যে লাইনটা বের করবা সেখানে পাইয়ের সাথে যা থাকবে সেটার রেজাল্ট তোমার এই জায়গার পায়ের সাথে মিলে যাবে, আর বাকি যেটা থাকবে সেটা বাকিটার সাথে মিলে যাবে। স্যার, আপনি 324 থেকে 18 বিয়োগ করছেন না? আমি যেভাবে করছি আমারটা হচ্ছে 12 বিয়োগ করতে হয়েছে। 12 কেন? মানে ও তোমাকে কি সেম ম্যাথ অন্যভাবে দিছিল নাকি? না, আমি এটাই করতেছিলাম। ও আচ্ছা, বুঝতে পারছি। ও তাহলে তো ভালোই, মানে ভালোই বের করতে পারছো। 324 যেহেতু গেছো তার মানে ভালোই পারছো। ওকে, হয়েছে, বললো। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা এবার আমরা বিসি যেহেতু সবচেয়ে বড় সাইডটা, তাই আমি ওটার নাম দিলাম, নিচের দিকে দিলাম ওটাকে, ওটার নাম কি বলে, ওটার ভ্যালু 8, এবির ভ্যালু হচ্ছে 3, সি এর ভ্যালু হচ্ছে 5। বলছে ডি হচ্ছে বিসি বাহুর উপর এমন একটি বিন্দু যেন 3 বিডি সমান হচ্ছে সিডি হয়, বিডি এর 3 গুণ হচ্ছে গিয়ে সিডি হয়। তার মানে কি, এটাকে 4 ভাগ করলে দেখো এটা মিলে যায়। তার মানে নিচের সাইডটা কত, 8, তার মানে 2, 2, 2। তাহলে এইটুকু হবে হচ্ছে 2, বিডির ভ্যালু হবে 2, আর সিডির ভ্যালু হবে হচ্ছে গিয়ে 6। দুইটা মিলায় হচ্ছে সিডি না, হ্যাঁ, সিডির ভ্যালু হচ্ছে গিয়ে 6, দুইটা মিলায় হবে হচ্ছে 8। ঠিক আছে, আর কোশ্চেন করছে এডির মান নির্ণয় করো, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর প্রশ্ন। মানে দেখে মনে হয় এটা থিওরি জানলে পারবে, এটা এই টাইপের প্রবলেম সলভ করা যায়। লাইক তোমাকে এইটুকুর ভ্যালু দিল 10, এইটুকুর ভ্যালু দিল 12, এইটুকুর ভ্যালু দিল 13, দিয়ে বললো যে এখানে একটা সেবিয়ান আঁকা আছে, এই বাম দিকের ভ্যালুটুকু হচ্ছে 6, ডান দিকের ভ্যালুটুকু হচ্ছে 7, এই যে 6 আর 7 মিলে হবে 13। ঠিক আছে, দিয়ে বললো যে মাঝের এই লাইনটার ভ্যালু বের করো। এটা স্টুয়ার্ট থিওরেম জানলে তোমরা এটা বের করতে পারবা। কিন্তু এই প্রবলেমে স্টুয়ার্ট থিওরেমটা লাগবে না, এই প্রবলেমে একটা ঝামেলা আছে। এখানে এই ঝামেলাটা খুঁজে বের করাই হচ্ছে মেইন কাজ। তো তোমাদের জন্য সাজেশন হচ্ছে এই 2, 6 গুলা কিছু পাত্তা দেওয়ার দরকার নাই। এই ঝামেলাটা কি সেটা খুঁজে বের করার ট্রাই করো, এই ডি পয়েন্ট নিয়েও ভাবার কোনো দরকার নেই, জাস্ট এই 3, 5, 8 এর মধ্যেই ঝামেলা আছে। তো ঝামেলাটা কি সেটা খুঁজে বের করো। এটা ক্লাস 7 এর বইও আছে। উম আর কি বলবো, মানে এই যে বিডি সমান 2, সিডি সমান 6, এগুলো তোমার একটা ইনফরমেশনও কাজে লাগবে না, যেটা তোমার এডির ভ্যালু বের করতে লাগবে। 1 মিনিট ট্রাই করো, দেন আমি সলিউশন গুলো দিচ্ছি। কেউ পারবা বলতে? কোনো আইডিয়া? আরেকটা ক্লু দিই, মনে করো একটা ত্রিভুজের একটা সাইড হচ্ছে 2, ঠিক আছে, অন্য সাইডটার ভ্যালু হচ্ছে 1, অন্য সাইডটার ভ্যালু হচ্ছে 1। তো কি করতেছে আলটিমেটলি? স্যার, এটা ভাইয়া, ত্রিভুজ। এটা লাইক নাম্বারস দিয়ে তো ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয় না। হ্যাঁ, ভেরি গুড, এই তো ধরে ফেলছো। ত্রিভুজের 2 বাহুর যোগফল অবশ্যই অন্য বাহুর থেকে বড় হইতে হবে, বুঝছো? তো এটা আসলে হবে কি, এই 1 আই এখানে ড্রপ করবে, এই 1 ওয়াই এখানেই ড্রপ করবে। এটা আসলে একটা লাইন হয়ে যাবে, এই এ পয়েন্টটা হবে এই জায়গায়। ইন দ্য সেম ওয়ে এই এ পয়েন্টটা আসলে এখানে ড্রপ করবে। মানে কি বলে, সরি, এই 8-এর মধ্যে 3 ডিস্টেন্স দূরে এ পয়েন্টটা থাকবে, আর 5 ডিস্টেন্স দূরে হচ্ছে সি পয়েন্টটা থাকবে। আইডিয়াটা বুঝছো, এ পয়েন্টটা কোথায় আছে?
ক্লিয়ার? বিসির ভ্যালু 8, এবির ভ্যালু 3, এসির ভ্যালু 5। কনসেপ্ট বুঝছো এইটুকু? এইটুকু বুঝছো কিনা? এই পয়েন্টটা নিচে এসে পড়ছে, না স্যার। কারণ এটা ত্রিভুজ না, ত্রিভুজ এক্সিস্ট করে না, তার মানে এটা একটা লাইন। আচ্ছা, এবার আমাকে বলো ডি পয়েন্টটা কোন জায়গায় ছিল? মানে এইটুকুকে আমরা 3 বলতেছি আর এসি কে আমরা 5 বলতেছি, ডি কোন জায়গায় ছিল? এই বিসি বিডি সেম লাইনই ছিল, সি ছিল এমন একটা জায়গায় যেখানে এইটুকু 2 এইটুকু 6 ছিল। বুঝতে পারতেছো? ভাইয়া বি এর পাশে ডি হবে না? এই দুইটা ছবি জাস্ট মিলাও, আর কিছু না, দুইটাই বিডি, জাস্ট একটা সি দিয়ে ডিজাইন করছি, একটা এ দিয়ে ডিজাইন করছি। সো হুম, এই দুটো ছবি কম্পেয়ার করো। এই বিডি আর সিডির ভ্যালু বলতেছে এইটুকু 2 এইটুকু 6, আর এ বলতেছে হচ্ছে এইটুকুর ভ্যালু 3 এইটুকুর ভ্যালু হচ্ছে 5। কোশ্চেনে বলছে এডির ভ্যালু কত। ওয়েট, কি করলাম? ও আচ্ছা, ভাইয়া সি এর জায়গায় ডি হবে। হ্যাঁ হ্যাঁ, এবার কোশ্চেন করছে এডির ভ্যালু কত, মানে এইটুকু ডিস্টেন্সের ভ্যালু কত। 1। বি থেকে 1, ভেরি গুড। বি থেকে ডিস্টেন্স 3, বি থেকে ডি এর ডিস্টেন্স 2, তাহলে এই যে এই জায়গাটায় কোনো এক জায়গায় হচ্ছে ডি পয়েন্ট আছে, যেখানে ডিস্টেন্স 2, এইটুকু 1 এইটুকু 6, এই 6 আর সরি এইটুকু হচ্ছে 5, এই 5 আর 1 মিলে হচ্ছে আবার 6 মিলে যাবে, আর এখানে 2 আর 1 মিলে 3 মিলে যাবে। তাহলে এডির ডিস্টেন্স যে 1, এটা হোপফুলি এখন বুঝতে পারছো, ঠিক আছে? ওই কারণে বললাম এটা মানে স্টুয়ার্ট থিওরেমের প্রবলেম, বাট এটা স্টুয়ার্ট থিওরেম লাগবে না। আর স্টুয়ার্ট থিওরেম মানে স্টুয়ার্টের থিওরেম দিয়ে জাস্ট মাঝে সেভিয়ানের ভ্যালু গুলো বের করা যায়, বাট এটা নর্মালি অলিম্পিয়াডে দেয় না, যে স্টুয়ার্টের থিওরেম কাজে লাগানো। আচ্ছা, এরপরে আসছে কি, এক্স এর ভ্যালু 6 এর থেকে বড়, ওয়াই এর ভ্যালু 7 এর থেকে বড়, জেড এর ভ্যালু 8 এর থেকে বড়, প্রত্যেকটা স্কোয়ার আবার 166 থেকে বড়। বলছে এই তিনটার যোগফল সবচেয়ে ছোট হয় সেটা কততে? আমি একদম সবচেয়ে ছোটটাই নিব, 6 নিব, 7 নিব, 8 নিব। দেখো তো কাজ করে কিনা। না হইলে জাস্ট একটা একটা করে বাড়াইতে থাকবে, একটা 6, একটা 7, একটা 8, প্রত্যেকটাই সিমেট্রিক, তাই জাস্ট যে কোনো একটা বাড়াইলে হবে। 6 6 36, 7 7 49, 8 8 64। উম সর্বনিম্ন, তার মানে যত বেশি কমানো যায়। উম 6 7 8, হ্যাঁ। তো যোগফল কত আসে? 100 আসে, 130, 145, 149 হয়ে গেছে অলরেডি, রাইট? 149 হয়ে গেছে, আমাদের আর লাগে কত? 16 আর 1, 17 লাগে। 17 বাড়াইতে হবে, সবচেয়ে কম নাম্বার বাড়ায় 17 করতে হবে। এখন দেখো এখানে চালাকি যেটা, এখানে 6 থেকে 7 বানানো সুবিধা নাকি 8 থেকে 9 বানানো সুবিধা বলো তো? 64 জায়গায় 81 আসবে, আর হচ্ছে বেড়ে যাবে কত? প্রায় বাড়বে কত? 64, 74, 10 আর 7, 17 বেড়ে যাবে। আমাদের লাগবে কত? 16 লাগবে মেবি, 16 17, এক্স্যাক্টলি 17ই লাগবে, হ্যাঁ। সো আমরা 64 কে যদি 81 বানাই, তাহলে আমার 1 বাড়বে, ভ্যালুটা 8 এর জায়গায় 9 হবে, 17 বাড়বে, আমার অ্যান্সার মিলে যাবে, 166 থেকে সমান বড় হয়ে যাবে। কিন্তু আমি যদি 36 কে 1 বাড়াইতাম, 37 মানে কি বলে, 6 এর জায়গায় যদি আমি 7 নিতাম, তখন 36 এর জায়গায় হয়তো 49, আমার ভ্যালুটা জাস্ট বাড়তো কত? 13 বাড়তো। তখন তোমার কাছে মনে হইতো কি তাহলে আমার আরেকটাকে 1 বাড়াইতে হবে? তখন কি ঝামেলাটা লাগতো না? তুমি যদি 6 কে 7 বানাইতে বলতো যে এইটাকে 1 বাড়াই, তখন দেখতে অ্যান্সার মিলতেছে না, তখন মনে হতো যে তাহলে আমি 7 কে এখন 8 বাড়াই, তাহলে তোমার যে অ্যান্সারটা তুমি এক্সপেক্ট করতেছিলা তার থেকে 2 বেড়ে যাওয়ার কথা। তো এখানে চালাকি হচ্ছে সবচেয়ে বড় যে সংখ্যাটা, সেই সংখ্যাটার স্কোয়ার কে বাড়ানো। মানে 8 এর জায়গায় 9 নিলে সংখ্যাটার স্কোয়ার বেশি বাড়বে, 6 এর জায়গায় 7 নিলে তোমার প্লাস হচ্ছে বেশি 13, কিন্তু 8 এর জায়গায় 9 নিলে তোমার প্লাস হচ্ছে বেশি 17। তো এই আইডিয়াটা ধরতে পারা যায় আমি আসলে কোন সংখ্যাটার সাথে এক যোগ করব, এই আইডিয়াটার জন্য এই প্রবলেমটা আর কি দিচ্ছে আর কি। তাহলে অ্যান্সার হচ্ছে 6 7 9 এর জন্য। তাহলে অ্যান্সার হচ্ছে 6 যোগ 7 যোগ 9। মিলাই দেখো তো 6 যোগ 7 যোগ 9 এর অ্যান্সার মিলে কিনা। মানে হচ্ছে তোমার 36, 49, 9 নং 81, 120, 150, 165, 166, হ্যাঁ। যোগফল যোগফলে 166 চলে আসে, তার মানে ইনইকুয়ালিটি ম্যাচ করবে।
তার মানে 6 + 7 + 9, 15 আর 7 হচ্ছে 22, 22। ওকে, তাহলে এটা 22 আসলো। পরেরটা দরকার নাই, এইটা আমরা লাস্ট দুইটা ম্যাথ দেখবো, এইটা দেখবো আর হচ্ছে উম, এটা দরকার নাই বলছে, এইটা দেখবো। এই দুইটা ম্যাথ দেখে আজকের মতো শেষ, ছুটি, ঘুম দিবা, রেস্ট নিবা। এইটা দেখানোর একটা কারণ আছে, কারণ এটার সাথে পিথাগোরাস রিলেটেড। সো প্রশ্নটা, নাম্বারটা দেখে নিই। বলছে যে প্রথম একটা বড় সার্কেল দেওয়া আছে, দেন হচ্ছে, আচ্ছা আমি এক কাজ করি, এটা আবার নেই, নিয়ে এটা রিসাইজ করি। ওকে, হ্যাঁ। তো বড় বড় একটা সার্কেল দেওয়া আছে, তার যে সেন্টার, তাহলে এই রেডিয়াসকে ধরে, রেডিয়াসকে ডায়ামিটার ধরে, বা রেডিয়াসকে ব্যাস ধরে, ব্যাসার্ধকে হচ্ছে ব্যাস ধরে আরো দুইটা সার্কেল আঁকা হয়েছে। দেন উপরে টাচ করে আসছে তিনটা সার্কেল, কি মানে উপরে এখানে টাচ করছে, এখানে টাচ করছে, এখানে টাচ করছে, এই অবস্থায় হচ্ছে গিয়ে আরেকটা সার্কেল আছে। এই তিনটা সার্কেল আঁকার পরে এই যে এ ও আর বি ও ব্যাস তো সমান বলা গেছে, চতুর্থ আরেকটা বৃত্ত আঁকা হলো যা এবি ব্যাস বিশিষ্ট বৃত্তকে এ করে। এখন বলছে যে চতুর্থ লাস্টের যে সার্কেলটা, এটার রেডিয়াস হচ্ছে 8। তোমাকে খুঁজে বের করতে হবে মেবি হচ্ছে এই কালো কালারের এরিয়াটা, হ্যাঁ কালো অংশ ও বৃহৎ বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা, কালো অংশটার এরিয়া বের করতে হবে, তারপরে পুরো বড় সার্কেলটার এরিয়া বের করতে হবে, এই দুটার অনুপাত, রেশিও, রেশিওকে A/B আকারে লেখা যায়, সেখান থেকে তোমার A+B বের করতে পারছে। আমরা তাহলে ধরে নিই যে এই যে ছোট ছোট যে সার্কেল গুলো, এগুলো রেডিয়াস হচ্ছে ছোট হাতের আর, মানে সোজা বাংলায় বড় সার্কেলটার রেডিয়াস হচ্ছে 2r। ঠিক আছে, 2r, এই ও থেকে ডিস্টেন্স এদিকে 2r ওদিকে 2r, আমরা ওই 2r কে আবার দুই ভাগ করে ফেললাম, ছোট হাতের আর ছোট হাতের আর। এখন এইখানে কি কি থিওরি আছে সেটা বলি। এই যে যখন দুইটা সার্কেল একে অপরকে টাচ করে, তখন আমরা যদি এই দুইটা টাচ পয়েন্টের সাথে সার্কেল দুইটার সেন্টারকে জোড়া লাগাই দেই, তখন সেটা একটা লাইনের উপর অবস্থান করে। তাহলে এইটুকু হচ্ছে আর, আর ওইটুকু হচ্ছে 8। ঠিক আছে, ইন দ্য সেম ওয়ে আমি যদি বলি এই জায়গায় টাচ পয়েন্ট, এটাও যদি জোড়া লাগাই দিই, এখানে এইটুকু আসবে 8, এইটুকু আসবে হচ্ছে আর। আচ্ছা, এইবার দেখো, এখানেও টাচ করছে, এখানেও সেন্টার, এখানেও সেন্টার, মানে যখন দুইটা সার্কেল একে অপরকে টাচ করে, তখন ওই টাচ পয়েন্ট আর দুইটা সেন্টার, এরা হচ্ছে এক লাইনের উপর থাকে। এটা ভিতরে টাচ করলেও এরকম, বাহিরে টাচ করলেও এরকম। এই যে এখানে হচ্ছে টাচ পয়েন্ট, কোনো দুইটা সার্কেল যদি একে অপরকে স্পর্শ করে বা টাচ করে, তখন ওই দুইটা সার্কেলের সেন্টার বা কেন্দ্র আর হচ্ছে টাচ পয়েন্ট, এরা তিনটা হচ্ছে একই লাইনে থাকে। সেটা আমরা এখানেও দেখলাম, এখন আমরা দেখবো এখানেও দেখবো। স্যার 8 কোত্থেকে আসছে? হ্যাঁ হ্যাঁ, 8? ও 8 হচ্ছে এই যে দেওয়া আছে ব্যাসার্ধ, চতুর্থ বৃত্তের রেডিয়াস 8, এই যে 4 নাম্বার সার্কেলটা উপরের, এইটার রেডিয়াস হচ্ছে 8, ব্যাসার্ধ। আচ্ছা স্যার। বুঝছো? হ্যাঁ। তো এখন আমরা এই যে এই থিওরিটা দিয়ে বলতে পারি যে যেহেতু এই বড় সার্কেলটা আর এই ছোট সার্কেলটা এরা এই পয়েন্টটায় টাচ করে আছে, তাহলে ছোট সার্কেলটার সেন্টার হচ্ছে এটা, আর বড় সার্কেলটার সেন্টার হচ্ছে এটা, এই তিনটা পয়েন্ট আসলে একই লাইনে আছে। তো ওই আইডিয়া থেকে বলা যায় যে এটাকেও আমি জোড়া লাগাই দিতে পারি। এন্ড দেন এখানে একটা পিথাগোরাসের থিওরির মতো ইয়া তৈরি হয়েছে, দেখো একটু অন্য কালার ইউজ করি। এই যে লাইনটা যদি এই কালার দিয়ে দেখি, তাহলে দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, যার প্রত্যেকটা লেন্থ আমরা জানি। কিরকম ব্যাপারটা একটু বুঝাই বলি। এই যে উপরের পোর্শনটুকু, এইটুকুর ভ্যালু কিন্তু 8, ঠিক আছে, আর পুরো বড় সার্কেলটার এই যে রেডিয়াস, এটার ভ্যালু কিন্তু 2r। তাহলে 2r থেকে এই এইটুকুকে যদি আমরা বাদ দিয়ে দিই, তখনই কিন্তু আমরা এই মাঝের অংশটুকুর এরিয়া খুঁজে পাই। তাহলে যেটাকে আমরা বললাম ওই যে পিথাগোরাস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেইটার এই হাইটটার ভ্যালু আসে হচ্ছে 2r - 8, প্রতিভুজের ভ্যালু আসে r+8, এই যে আর, এই যে 8, এটার লেন্থ হচ্ছে r+8, আর বেইজের ভ্যালু হচ্ছে r। ঠিক আছে, আর উচ্চতার এইটুকুর ভ্যালু হচ্ছে
পুরোটা ছিল 2r, এইটুকু রেডিয়াস নিয়ে নিছে 8, তাহলে এই বাকি অংশটুকু থাকে হচ্ছে 2r-8। এখন এই যে লাইনটা হইলো না, এইটার উপর হচ্ছে এখন তোমাদেরকে পিথাগোরাসের থিওরি ইমপ্লিমেন্ট করে আর এর ভ্যালুকে বের করে আনতে হবে। সরি, আচ্ছা কিছু করার নাই, জাস্ট এই পার্টটুকু নেই, এই পার্টটুকুকে পরের পেজে নিয়ে যাই। ঠিক আছে, আমরা জাস্ট এই কোশ্চেনটাকে এখন সলভ করবো। ওকে, এটাকে যদি আমরা সলভ করি কি আসে, r² প্লাস 2r-8 হোল স্কোয়ার ইজ ইকালস টু r+8 হোল স্কোয়ার। তাহলে r² প্লাস 2r হোল স্কোয়ার মানে হচ্ছে 4r², 8 দুগুণে 16, 16 দুগুণে 32, মাইনাস 32, a-b হোল স্কোয়ারের সূত্র, প্লাস হচ্ছে 8×8 = 64 ইজিক্যালস টু হচ্ছে r² প্লাস 8 দুগুণে 16r প্লাস হচ্ছে 8×8 = 64। তাহলে এই হচ্ছে আমার লাইন। ঠিক আছে, দুই পাশ থেকে 64 কাটাকাটি, দুই পাশ থেকে একটা একটা r² কাটাকাটি। তাহলে দেখো এখন আর ইকুয়েশনে কিছুই বাকি নেই, বাকি আছে হচ্ছে 4r², আর 32 আর 16 বিয়োগ করলে হয় হচ্ছে 48। সব ভাবা হয়ে গেছে। তাহলে ও বলতেছে এই ইকুয়েশন থেকে আমি যদি 4 দিয়ে কাটাকাটি করে দিই, r² - 4 × 48 না, এই যে এই হচ্ছে ইকুয়েশন। বলছে আর এর ভ্যালু 0 হইতে পারে, রেডিয়াসের ভ্যালু তো 0 হইতে পারে না। এই ছবিতে রেডিয়াসের ভ্যালু যদি 0 হয় তাহলে এরকম ছবি এক্সিস্ট করা পসিবল। আর যদি আরেকটা ভ্যালু হচ্ছে আর এর ভ্যালু 12, তার মানে আমরা বুঝতেছি এখানে এই এই এতক্ষণ যা যা কাজ করছি সবকিছুর জন্য আর এর ভ্যালু হচ্ছে 12। তা দেখো এখন আমাদের কালো অংশ আর বৃহৎ বৃত্তের ক্ষেত্রফল, এই পুরা কালো কালারের পোর্শনটার এরিয়া বের করতে হবে, আর হচ্ছে পুরা বড় সার্কেলটার এরিয়া বের করতে হবে, করে অনুপাত বা রেশিও বের করতে হবে। তাহলে নিচে থাকবে কোনটা, বড় সার্কেলের এরিয়া। আচ্ছা, বড় সার্কেলের রেডিয়াস কত, 2r, তাহলে আর এর ভ্যালু আমরা কত বের করলাম, 12, 2r এর ভ্যালু কত হবে, 24, পাই 24 হোল স্কোয়ার। এটা হচ্ছে বড় সার্কেলের এরিয়া, যেটাকে আমরা নিচে বসাইলাম। আর উপরে বসাবো হচ্ছে কালো অংশের এরিয়া। এখন কালো অংশের এরিয়া বের করতে গেলে আপনার পুরো বড় সার্কেলটা নিতে হবে পাই 24 স্কোয়ার, নিয়ে ছোট ছোট যে সাদা সাদা সার্কেল গুলো আছে এগুলোর এরিয়াকে বিয়োগ করে দিতে হবে। তাহলে দেখেন একটা হবে পাই r², পাই r² এর ডাবল, পাই r² কে 2 দিয়ে গুণ করে দিলেই হবে। তাহলে এটা থেকে যে বিয়োগ করবেন, সেই বিয়োগ করা পোর্শনটার ভ্যালু হবে হচ্ছে পাই r², তার মানে পাই 12 হোল স্কোয়ার, সেইটা ডাবল 2 দিয়ে গুণ করতে হবে। এবং আরেকটা কি প্লাস করতে হবে, সেটা হচ্ছে 8-এরটা, পাই 8 স্কোয়ার। আসেন এই কাজটা পরের পেজে নিয়ে করি। আচ্ছা, এক কাজ করি, দাঁড়ান। হুম, হ্যাঁ, হ্যাঁ, যেটা বললাম যে নিচে থাকবে হচ্ছে পাই 24 স্কোয়ার, উপরে থাকবে পাই 24 স্কোয়ার পুরো বড়টা, মাইনাস হচ্ছে দুইটা পাই 12 স্কোয়ার আর একটা পাই 8 স্কোয়ার। দুইটা পাই 12 স্কোয়ার আর একটা পাই 8 স্কোয়ার। এই তো, এখন এইটা দিয়ে করলে দেখবেন পাই পাই সব কাটাকাটি যায়। প্রত্যেক উপরের লাইন থেকে একদম ইজিলি পাই কমন নিতে পারেন, সো আপনার কমন নিয়ে উপরে নিচে কাটাকাটি, উপরে থাকবে 24 স্কোয়ার মাইনাস হচ্ছে 2 × 12 স্কোয়ার, আর প্লাস মাইনাসে মাইনাস হয়ে হবে 8 স্কোয়ার ডিভাইডেড বাই 24 স্কোয়ার। এই তো, এই রেশিওর ভ্যালু যা আসবে সেটাকে কাটাকাটি করার পর a/b আকারে লেখা যাবে। সেই কোশ্চেন থেকে চাইছে যে a+b এর ভ্যালু কত। Clear? বুঝতে পারছো?
ক্লিয়ার না কনফিউশন আছে কোথাও, যে ভাই এই পার্টটা বুঝি নাই, ওই পার্ট বুঝি নাই? হ্যাঁ, না স্যার, বুঝছি। ওকে। সো আজকের লাস্ট ম্যাথ কোনটা যেন? এইটা। এরপরে ঘুম দেন সবাই। কি বলছে? জিইএইচপি এর ক্ষেত্রফল 25, তার মানে সাইডের ভ্যালু হচ্ছে 5 বর্গক্ষেত্র। তাহলে এটা 5, এটা 5, এটা 5, এটা 5। এসি আর ডিএফ হচ্ছে সমান্তরাল, বি হচ্ছে পারপেন্ডিকুলার একটা একটার উপর। ওকে, চাইছে কি? এস সি এইচ এস ডিজি। ও হ্যাঁ, এটা বলতে ভুলে গেছি। ভাই, কি হলো এটা? হুম, তোমার কাছে যদি কোনো একটা বর্গ থাকে, স্কোয়ার থাকে, যার সবগুলা সাইডের ভ্যালু 5, তাহলে তার ডায়াগোনাল বা কর্ণের ভ্যালু কত হবে? 5√2। ইন দ্য সেম ওয়ে, যদি তোমার কাছে কোনো একটা স্কোয়ার দেওয়া থাকে যার হচ্ছে কর্ণের ভ্যালু হচ্ছে 7, তাহলে তার সাইডের ভ্যালু হবে 7/√2। তার মানে ডায়াগোনাল ভ্যালু বের করতে গেলে হচ্ছে √2 দিয়ে গুণ করতে হয় সাইডকে, আর কর্ণ থেকে যদি সাইডে ব্যাক করতে চাও তাহলে √2 দিয়ে ভাগ করতে হয়। তো তুমি এটার ক্ষেত্রে মিলাই দেখো, 7/√2 এটাকে √2 দিয়ে গুণ করলে কিন্তু √2 কাটাকাটি 7 চলে যায় এখানে। ঠিক আছে, যদি 5 কে √2 দিয়ে গুণ দাও তাহলে কিন্তু এটা চলে যায় এখানে। আবার মনে করে যে 5/√2 আছে, এটাকে তুমি √2 দিয়ে ভাগ করো, চলে আসে 5, সেই 5 কিন্তু চলে আসছে এখানে। তাহলে যেটা আমরা শিখলাম আর কি, যে সাইডের ভ্যালুকে √2 দিয়ে গুণ করলে সেটা হয়ে যায় ডায়াগোনাল ভ্যালু, আর ডায়াগোনাল ভ্যালুকে √2 দিয়ে ভাগ করলে সেটা হয়ে যায় সাইডের ভ্যালু। তো এটা, এইগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা স্কোয়ার। সো এই যে এই পাশের যে ত্রিভুজগুলো আছে সেগুলো এই স্কোয়ারের কারণে 90 ডিগ্রি হয়ে যাবে। মানে পাশের যে এখানে যে যতগুলো ত্রিভুজ আছে, সবগুলো ত্রিভুজই আসলে হচ্ছে একদম হুবহু সেম সেম। প্রত্যেকটারই সাইডের ভ্যালু হচ্ছে 5। জাস্ট ঝামেলা হচ্ছে গিয়ে এই যে অন্য সাইডটা, ঠিক আছে, এইটার ভ্যালু হচ্ছে আমাদের জানা নেই। তো ওইটা হচ্ছে যে পিথাগোরাস। এগুলা 5, এটা 5, এটা 5, আর কি 5 আছে না? আর 5 নেই। সো অন্য যে সাইডটা সেটার ভ্যালু হচ্ছে 5√2। এই উপরে করেই দিলাম 5√2। এগুলো সব 90 ডিগ্রি ছিল। এটা 45, 45, 45, 45, 45 ডিগ্রি সবগুলো। ঠিক আছে, এখন দেখো জাস্ট হচ্ছে পরিসীমা বের করতে বলছে। তার মানে এই পুরো বাহিরের যে পরিসীমা, সেখানে 5 আসে কয়টা? 5√2 আসে কয়টা? প্রত্যেকটাই চারটা চারটা করে আসে। তার মানে 5 + 5√2, প্রত্যেকটাই চারটা চারটা করে আসে। এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। ও, করাই শেষ। 4×5 = 20। ভিতর থেকে 5 কমন নাও, 5কে বাহিরে বের করে দাও। 4×5 = 20 হয়ে যাবে, আর 1+√2 হয়ে যাবে। বুঝছেন? বুঝতে পেরেছেন? Yeah. Yes, স্যার। ওকে, তাহলে আজকের মতো ছুটি। আর কোনো প্রবলেম থাকলে বলেন। বেস্ট অফ লাক। কালকে কোনো প্রবলেম হইলে বলেন, তুমি আছি, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। আদাব ভাই।